स्वास्थ्य मंत्रालय द्वारा विशेष করে फैमिली वेलफेयर প্ল্যানিং যে ডাইরেক্টর ডক্টর রাধা দেববর্মা মহোদয় ওনার প্রচেষ্টায় আজকের এই কার্যক্রম বা সেমিনার আয়োজন করা হয়েছে। মঞ্চে উপস্থিত डायरेक्टर एमडी एनएचएम डॉक्टर सिद्धार्थ, डायरेक्टर फैमिली वेलफेयर एवं प्लानिंग डॉक्टर राधा देवबर्मा, এখানে উপস্থিত স্পেশাল সেক্রেটারি ত্রিপুরা সরকারের প্রশান্ত গোয়েলজি, मेडिकल सुपारिटेंडेंट, समस्त सीएमओ, समस्त एचओडीज और राज्य अन्यान्य स्थान থেকে আসা সমস্ত মেডিকেল আধিকারিক, মিডিয়ার বন্ধু, আজকের এই সেমিনার থেকে নিশ্চিত আমরা কোন একটা নতুন বিষয় শিখতে সক্ষম হয়েছি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হোক, মেডিকেল হেলথ কেয়ার ব্যবস্থা হোক, তার সঙ্গে সঙ্গে আমাদের ফিউচার প্ল্যানিং কি, কিভাবে তার মোকাবেলা করা হবে, সার্বিকভাবে হেলথকে সাজানোর জন্য কি করা হবে, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে, তার বিষয়ে বিভিন্ন বিষয় এক্সপার্টরা এখানে তুলে ধরেছেন। দেখুন, আমরা ত্রিপুরাকে সুন্দর সমৃদ্ধিশালী রাজ্য বানাতে চাইছি। তার প্রয়াস গ্রামে হোক, শহরে হোক, তার এক প্রয়াস বর্তমানে দেখা যায়। সে ট্যুরিজম ডিপার্টমেন্টে হোক, সে एजुकेशन हो, मेडिकल साइंस हो, इंफ्रास्ट्रक्चर हो, प्राइवेट सेक्टर, फूड प्रोसेसिंग, कमर्शियल इंडस्ट्री, সবগুলোর মধ্যে কিছু কিছু নতুন হচ্ছে, সেটা বোঝা যায়। আমি আপনাদেরকে বলবো আমাকে খুশি করার জন্য না, কারণ এই ধরনের সেমিনারে প্রথম হচ্ছে। আমি যতটা 2.5-3 বছরে, আমি 15 বছরে প্রথম এই ধরনের কোনো সেমিনারে এসেছি। একসঙ্গে সবাই একত্রিত আছি আমরা। কাজ করতে গিয়ে সিএমওদের বা মেডিকেল অধিকারীদেরকে ভালো খারাপ দুইটারই সম্মুখীন হতে হয়, বা যারা মেডিকেল স্টাফ রয়েছে, সিএসসি তে হোক, পিএসসি তে হোক, সাব সেন্টারে হোক, ওয়েলনেস সেন্টারে হোক, ভালো খারাপ দুইটারই আমরা সম্মুখীন করি। যারা এই 2-2.5 বছরের চাকরি বাকরি পেয়েছে তাদেরকে আমি বলবো না, কিন্তু তারা এখানে ম্যাক্সিমাম পুরনো সিনিয়র ডক্টর রয়েছে। আমাকে খুশি করার জন্য না বলে, স্পষ্টতার সঙ্গে বলে, দীর্ঘদিন একটা সিস্টেম চলছিল। 2018 পরে আবার আরেক ব্যক্তি নেতৃত্বে, আরেক মানসিকতা,
মানসিকতাটা কি? নিজেও কাজ করো, অন্যকেও কাজে নিয়ে যাও, ওয়ার্ক কালচার। সেটাই নরেন্দ্র মোদীর ভাষায় সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ। বিশেষত এই দুইটার মূল অর্থ হচ্ছে ওয়ার্ক কালচার, কাজ করা। মোদীজির জীবনে সেটা স্পষ্টতার সঙ্গে দেখা যায় যে 4 ঘন্টার মোট 3.5 ঘন্টার মোট বাকি সময় শুধু কাজই করে। ওনার জীবনে পরিলক্ষিত হয়। এই সরকার কাজ করা শুরু করেছে সবার সহযোগিতা নিয়ে। যেই গভর্নমেন্ট এমপ্লয়িরা, যে ডাক্তাররা, যে ইঞ্জিনিয়াররা, যে এলটিআর, ডিএম, ভিডিওস ছিল, তাদের মধ্যে 90% ওনারই রয়েছে। কিছু কিছু নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, টিপিসির মাধ্যমে হোক, আর গভর্নমেন্টের মাধ্যমে আউটসোর্সিং হোক, কন্ট্রাকচুয়াল হোক, ও রেগুলার হোক, ও জব ক্রিয়েটার হোক, হচ্ছে রোজগারের রোজগার। আপনাদের মনে হয় কি দুইয়ের মধ্যে কোনো ডিফারেন্সেস হচ্ছে? আর যদি ডিফারেন্সেস মনে হয়, তাহলে সেটা কি ডিফারেন্সেস ফিল হচ্ছে? আর যদি ফুল করে নাই স্যার, আগেও যেভাবে চলছিল, আগে যে ফিলিং আমাদের হচ্ছিল, সেই ফিলিং আমরা কাজ করি, সেই মানসিকতাই কাজ করি, সেই ধরনের পরিবেশ এখন যে কাজ করি সেটাও এমন, সেটা একটা বিষয়। আর যদি দুইয়ের মধ্যে তফাৎ, ভালো হতে পারে, খারাপ হতে পারে, যদি আমি না বুঝি, আপনারা আমাকে না বলেন, তাহলে আমি তো মনে করবো যেটাই করছি সব ভালোই করছি। যদি আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা পাই, তাহলে আমি যেখানে ভুল হচ্ছে সেটাকে ঠিক করতে পারবো, আর যেটা সঠিক হচ্ছে সেটাকে আরো সুন্দর কিভাবে করা যায়, তাকে সেই দিশাতে কাজ করবো। প্রথমত আপনাদের কাছ থেকে আমি জানতে, সাহস করে বলুন, ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমরা এই ঘরে সবাই একটা পরিবারের হিসাবে, আমি পরিবারের মুখিয়া হিসাবে কাজ করি। জনতা চুনাও ব্যক্তি, ডেমোক্রেসি সেটাই হয়। কিন্তু আমি চেষ্টা করি যে যাই আছে আমাদের কাছে সাধন, তার মধ্যে গুড, বেটার না বেস্ট কিভাবে করা যায়, এই একটা মানসিকতা। কোন পার্থক্য বোঝেন জগদীশ বাবু? আপনার সামনে সেটা পড়ে গেছে বলে স্যার আমাকে এখানে প্রশ্ন করেন। There is difference definitely, sir. আমরা অনেকগুলো কাজের মধ্যে আগে যা করেছিলাম, এর মধ্যে অনেকগুলো কাজ আমরা দেখেছি আগে থেকে বেটার ওয়েতে চলছে, কিন্তু কিছু কিছু ব্যাপারে আমরা আগে থেকে কিছু পিছিয়েও আছি, কিছু বন্ধও আছে এরকম। তো সেগুলোর জন্যই আমরা সর্বদা ডাইরেক্টর স্যার, ম্যাডামদের সঙ্গে আমরা যোগাযোগ করি যে ম্যাডাম এটা স্যার এটা বন্ধ হয়ে আছে, এই জায়গাতে আমরা অসুবিধা হচ্ছে। যেমন আমি বিশেষ করে বলতে চাই, আমার যে সাব ডিভিশনাল হসপিটাল বিলোনিয়া, এর যে পরিষেবা আগে ছিল এখন অনেক খারাপ হয়ে গেছে। কি কি কারণে খারাপ হয়েছে সেটা আমরা জানিয়েছি, এখন আমরা চেষ্টা করছি সেটাকে ডেভেলপ করার জন্য। আরেকটা জিনিস ব্যাপারে যেটা আমি বলতে চাইছিলাম, সময় হয়নি, আরেকদিন আপনার সঙ্গে আমি আলোচনা করবো, স্থান নেবো স্যার। যেটা আমার ডিস্ট্রিক্ট হসপিটালকে যদি উন্নত না করি, তাহলে আমার যে ডিস্ট্রিক্টের পরিষেবা পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত হবে। তো এখন আমার এখানের মধ্যে অনেকগুলো কাজ এগিয়ে গেছে। অনেকদিন পর্যন্ত বন্ধ হয়ে আছিল, যে ঘর হয়েছিল সেখানে জল পড়তো, টয়লেটের জল পড়ে, সেখানের মধ্যে ইকুইপমেন্ট নেই, সব ইকুইপমেন্ট গুলো নষ্ট হয়ে গেছে, এখন সেগুলো মেরামত হচ্ছে, ছাদের কাজ হচ্ছে, এখানের মধ্যে ট্রমা সেন্টার হচ্ছে, এগুলো তো ডেভেলপমেন্ট। আর কিছু কিছু পিছিয়ে আছি, এটা আমাদের ব্যর্থতা। নোট করা এনএচএম কো, আর এখানে সেমুটি আছে, কয় আছে না, আর গোমতি আছে। স্যার এখন তো আমি মনে করি আমরা আগে অনেক ভাড়া ছিল, কাজের মধ্যে সেরকম ভাড়া টাড়া নাই, এগুলো আমরা কাজ করতে পারছি। শুধু
বিগত 1 বছর আমরা একমাত্র কোভিডের জন্য যা আশা করছি এটা করতে পারছি, যেমন ম্যালেরিয়া হয়েছে, এই যে ওপিডি পেশেন্ট কমান পেশেন্ট দলে সিএমও ঠিক করে আমার ঘুমতিত স্যার ঠিক 3 বছর প্রতি বছর দেখেন ম্যালেরিয়া অনেক কমছে। ম্যালেরিয়া যখন বেশি তখন কিন্তু ওপিডিতে প্রচুর পেশেন্ট আইতো এবং ব্লাড টেস্ট হইতো। আমরা প্রচুর সংখ্যা আমরা হেলথ ক্যাম্প করেছি, স্পেশাল ক্যাম্পও করেছি, ইভেন লেপ্রোসি আমার মনে কোনো ডিস্ট্রিক্ট এমন লেপ্রোসি দেওয়া নেই, আমাদের ডিস্ট্রিক্ট আমরা করেছি। ঘুমতিতে এখনো 4টা কেস আছে, ইভেন 7 বছরের বাচ্চাকেও আমরা আইডেন্টিফাই করেছি। তো ম্যালেরিয়া এই বছর অনেকটি কমছে স্যার, এই বছর তো বছর এই কোভিড থাকতেও আমরা স্ক্রিনিং করেছি, বিশেষ করে গোড়াকাপ্পা আর এই হম্পি এরিয়াতে ম্যাক্সিমাম ম্যালেরিয়াতে, আর এদিকে বনসরা বর্ডার নতুন বাজার ইয়েতে। তো সব এইসব এরিয়া আমরা চিহ্নিত করে সব সমগ্র এরিয়াতে আমি রেখেছি সাব সেন্টারে আমার এরিয়াগুলোতে। আগে একজন ছিল, এখন 2 জন করে রাখছেন। রাখার পরে এখন দেখা যাচ্ছে 3 বছরে আমি ভালো কিন্তু আমি ইয়ে দেখতে পাচ্ছি। এবার তো স্যার যেহেতু কোভিড এটা আমাদের একটু উলটপালট করছে, আদারওয়াইজ আমরা একদম এখন কিন্তু সবাই খোলা মনে কাজ করছে স্যার। এবং আমার দৃষ্টিকে আমি বলবো মেডিকেল অফিসার থেকে শুরু করে সবাই একদম উৎসাহ উদ্দীপনায় কাজ করছে। ইভেন আয়ুষ্মান ভারত দেখুন, সব ইন্ডিকেটর বলুন স্যার, গুণটি কিন্তু মোটামুটি আমি ধরে রাখছি। হ্যাঁ, তো আশা রাখবো এবারে যদি আমরা সহযোগিতা আগামী দিনে আশা করি অনেক উজ্জীবিত করতে পারবো আমাদের দৃষ্টিকে। এই এখন কোনো অসুবিধা নেই কাজ করতেছে। ঊনকোটি Sir, definitely speaker, কারণ actually external pressure নেই and we are free to work for the people. আমরা বেস্ট চেষ্টা করি বেস্ট করার জন্য, আর কিছু কিছু আমরা প্রম্পট ডিসিশন পাই and it's very good for our health department. তার জন্য অসংখ্য ধন্যবাদ। বেটারই পাচ্ছি একটা। জিবি হসপিটাল থেকে বড় কিছু দাম ধরো অবশ্যই ভালো হচ্ছে। আমাদের একটা দাবি ছিল যে ম্যান পাওয়ার যদি একটু বাড়ানো যায়, আমাদের মেডিকেল অফিসারের ডিফেন্সও কম হচ্ছে। আমাদের যারা পাস করে আসছে আমাদের কলেজ থেকে, ওরা যাতে তাড়াতাড়ি পেয়ে যায়, বাইরে যাতে না যেতে পারে, কিন্তু আমাদের একটা দাবি থাকে। উপকার হচ্ছে, আমি আপনার কাছে তো যেতে পারি, আপনার সঙ্গে তো কথা বলতে পারি, আমাদের সরকারও ভালো কাজ করছে। আমার পার্সোনাল ওনারা সঞ্জীব আছে, ভালো বলেছেন, শুনেছি। স্যার এমসি ইজ উইক, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ উইক। আমাদের স্যার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল দ্যাট উইল ডেভেলপ ইন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল হসপিটাল। তো এটা স্যার ইনিশিয়ালি একটু আপগ্রেড করে not only in the form of strengthening the present structure, but full-fledged ops and gynae department নতুনভাবে করার জন্য একটা প্ল্যান ছিল। অনেকখানি এগিয়ে ছিল স্যার। অল অফ আ সাডেন এটা স্যার এখন স্যার স্যাংশন হয়েছিল স্যার। এনএসএর কাছে একটা স্যাংশন লেটার এসেছিল স্যার 154 crore স্যার। তো স্যার হঠাৎ করে স্যার পুরো টাকাটাই নাকি স্যার অন্য জায়গায় চলে গেছে বা যেটা মিসিং স্যার। Then another file initiated through NHM with 26 crore. That originally sanctioned ছিল in 2017. Then he made a proposal that can we start with this to start with. So I mean, how will this is? And that file has sent to Ops and Gynae department for another suggestion. So জয়ন্ত মনে হয় পাইনি স্যার ফাইলটা। তো ফাইলটা মনে হয় স্যার জয়ন্ত এখান থেকে কোনো কমেন্ট স্যারে চলে গেছে এই এনএসএম অফিসে। তো প্রবলি উই আস্ক ব্যাক ফর দ্য ফাইল। তো এটা আমরা দেখতে হবে স্যার। আপাতত আমরা শুরু করি স্যার 26 crore দিয়ে। Then we should have the provision for expansion vertical and also horizontal. So that আমাদের original proposal যেটা ছিল Ops and Gynae fourth row and we building each other. এটা স্যার আপনাকে একটু দেখতে হবে স্যার। सर ये प्रपोजल हर स्टेज पे बढ़ता गया है, उसके बाद इतना ज्यादा हो गया गवर्नमेंट ऑफ इंडिया ने मना कर दिया।
उसको दोबारा छोटा करके शुरू करना हो तो बोलता है कम पैसे शुरू करें छोटा करके तो But with the provision, to give a request to provision for further expansion in future, where the fund will be. हम लोग ले सकते हैं छोटा दिया बोल तो सर हम लोग इसको इंक्लूड कर देंगे नेक्स्ट ईयर के पीआईपी में तक हम लोग इंक्लूड कर देंगे देखते हैं तो ठीक है तब हम लोग আমি আমার ব্যক্তিগত অনুভূতি বলছি কারণ আমি এই করোনা এপিসোডে লাস্ট 9 মাস খুব ক্লোজলি আমি গভর্নমেন্টের সমস্ত মিটিং পলিসি ডিসিশন সবগুলোতে ছিলাম এবং আমি অনেক জায়গায় গল্প করি যে আই ওয়াজ ওভারওয়েলড বাই দ্য রেসপন্স ফ্রম দ্য গভর্নমেন্ট কারণ আগে কিন্তু আমি কোনো দায়িত্ব নেইনি এমনিতে বিভিন্ন সেকশনে কাজ করেছি কিন্তু এবার এটা মোকাবিলা করতে গিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মানে আমরা কোনো ইন্টারফারেন্স পাইনি স্পেশালি আমার লেভেল থেকে ডায়াগনস্টিক সিস্টেমের লেভেল থেকে মানে আমি যা বলেছি যখন যত টাকা দিয়েছি আজকে 1 কোটি টাকা লাগে কালকে আমার 1 কোটি টাকা স্যাংশন যেটা আমার ডিএইচএস অলরেডি বললেন সো ইট ওয়াজ ট্রেমেন্ডাস ফিলিং যে এই ধরনের পজিটিভ অ্যাটিটিউড আমার কোনোদিন ধারণা ছিল না যে সরকার থেকে এত পজিটিভ অ্যাটিটিউড পাওয়া যায় যা চেয়েছি তা পেয়েছি আমি তো আই এম থ্যাঙ্কফুল আপনার বিষয়ে তো জানি আপনার বিষয়ে আমি জানি আপনি আনপ্যারালাল যেটা বলছিল যে কাজ করেছেন পুরো টিমকে স্পিরিট দিয়ে ওই সময় তখন ওই সময় টেস্টিং প্রথম আমার খেয়াল আছে যে আমি কেউ ভাবতাম কি যারা ওখানে টেস্টিং করবে ওরা না আসে তাহলে তো আমি কি করবো কিন্তু সেটা কোনোদিন আসেনি আমি হয়তো ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেছিলাম ইয়ে থেকে মেডিকেল টিএমসি থেকে কিন্তু সেটাও আপনার দরকার হয়নি জড়িত ছিল কিন্তু আপনি বলেছেন না আমি করতে পারবো সেটা ভালো এটা এইটাই স্পিরিট হওয়া দরকার টিমের মধ্যে আমি দেখেছি এখানে যখন আসার পরে আপনার টিমের যে লোকজন ছিল আমি যখন বলছিলাম মহিলাটার নাম জানি না একটু কাছে একটু পেছনে থাকছে তো পেছনে থেকে কাজ করতে ভালোবাসে সেটা একটা ভালো দিক নিজেকে সামনে না করে কাজই নিজেকে সামনে নিয়ে আসে তো পেছনে গিয়েছে কিন্তু আমার নজরে তো পড়ে গেছে আলটিমেটলি পেছনে যায়নি তো সামনে এসে চলে আসে যাই হোক এখানে অনেকে আছে যে অনেকের অনেক মনের বিষয়ে কথা বলতে চাইবে বা কিন্তু সময় আমাদের একটা নির্ধারিত রয়েছে কিন্তু আমি বলি না যে সবকিছু ঠিক হয়ে গেছে বা সবকিছু ঠিক করে দিয়েছি সময় লাগবে আমি সবার সহযোগিতা চাই এখানে সব টেকনিক্যাল সেশন হয়েছে আলোচনা হয়েছে কি কি করতে হবে এগুলো আমার কাছে ডেটা আছে আমিও জানি আলোচনা হয়ে গেছে সিদ্ধার্থ জয়সওয়াল খুব সুন্দর করে ডাক্তার মানুষ সব বলছে 7 বছরের প্র্যাকটিস বিষয়ে বললো কি কি করা শুধু বাড়ি গেছে ছোট ছোট বিষয় তুলে ধরেছে যে ব্রেস্ট ফিডিং কোন মানে 1 ঘন্টার মধ্যে দিতে হবে বা আফটার ডেলিভারি তাকে দেখার জন্য নার্সদের বলা বা খেয়াল রাখা তো ওই জায়গাতে অনেক কিছু হয়ে গেলে আমাদের যে যেটা ডেথ রেটের আপনি নিচে চলে আসবে ছোট ছোট বিষয় এমন কিছু না আর বিশেষ করে যেটা আমি সারা ত্রিপুরার যে লক্ষ্য করি বা ডেটা দেখছি পিএসসিও সিএসসিও জিবি হসপিটালের রোগ জ্বর সর্দি ছোটখাটো বিমারি তার মধ্যেই বেশি একটা আসে আর সিজনাল ভাইরাল হোক বাকি সব বিষয় ম্যালেরিয়া হোক এগুলোর মধ্যে বা ডায়রিয়া ইনডাইজেশন এগুলি মূলত যেগুলো একদম ওই হার্টের পেশেন্ট হয়ে গেছে আমার কিডনির প্রবলেম এগুলো বিনাচনা কত পার্সেন্টেজ আছে ত্রিপুরা সবাই আমরা জানি একটা লক্ষ্য করেছি আমি করোনার সময় যে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সম্বোধন করেছেন বলেছেন যে 10 বছরের নিচে ছোট বাচ্চা বা প্রেগনেন্ট মহিলা বা ষাটকদের যারা বুজুর্গ বাড়িতে আছেন তাদের প্রতি খেয়াল রাখা তাদের ওষুধটা সময় মতো পৌঁছে দেওয়া আমি আরেকটা জায়গা বলেছি জিবি হসপিটালের মানে একজন ডাক্তার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে বলে স্যার আমি তো সেবা মানে আছি এখানে কিন্তু আমার মা কৈলাসহরে আছে প্যারেন্টস সেখানে লকডাউন দোকান বন্ধ ছিল সেখানে ওই ওষুধের দোকান সেটা নেই আগরতলাতে আছে তো এখান থেকে পাঠাতে হবে তো হোয়াটসঅ্যাপ করেছিল তো আমি বলে তারপরে সেখান থেকে গাড়ি দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছি
তো ওই সময় যে আমরা যে একটা কেয়ারিং ফ্যামিলির প্রতি আমাদের বড় বুজুর্গ, এইটা কিন্তু স্বভাব যাতে কন্টিনিউয়াসলি থাকে। ত্রিপুরাতে এটা চলে এসছে এখন। এটাতে লক্ষ্য করেছে জিবি হসপিটালে এখন তো করোনার মোটামুটি খুব শেষই হয়ে গেছে, 99% রিকভারি রেট। তো জিবি হসপিটালে এই মাসে 2018-তে বা 2017-তে যে ডেথ হতো, মৃত্যুর যে রেট মানে 350 জন ছিল, তো এই সময় দেখছি করোনা হওয়ার পরও সেটা 250 জন আছে। মানে অ্যাভারেজ ডেথ রেটটা যেটা ত্রিপুরা ছিল সেটার থেকে আমার মনে হচ্ছে, আমি পুরো ডেটা আমার কাছে নেইনি, কম হয়েছে। সেটা তার পেছনে একটা বড় কারণ হচ্ছে কেয়ার। এই সময় আমরা বড় বুজুর্গদের ধ্যান রেখেছি, বাড়ি থেকে না বেরোনো, ওনার ওষুধটা সময় মতো পৌঁছে, খাওয়াটা ঠিক সময় মতো খাইয়ে দেওয়া। না হলে অনেক সময় একটা মানুষ হতো, আরে বড় মানুষ বাড়িতে শুধু বসে থাকে, ওনার ব্যাপারে দেখবে বা ছেলে মেয়ে দেখে নেবে। কিন্তু এই সময় আমরা ছেলে মেয়ে তো দেখবে নিজে অফিসে থাকলেও ফোন করে বাবা খেয়েছি কিনা, মাকে ওষুধটা দেওয়া হয়েছে কিনা। তো এই কেয়ারিং গুলির কারণে সমাজ ব্যবস্থার একটা সুন্দর পজিটিভ দিক ফুটে এসছে, সেটা যাতে ত্রিপুরাতে কন্টিনিউ থাকে। আর সেই ভাবনাটা সবচেয়ে বেশি যে আসে, মানুষ অ্যাকসেপ্ট করে ডাক্তারদের, সবচেয়ে বেশি ডাক্তারদের কথা শুনে। আমি মাঝে মাঝে এটা আউট অফ দিয়ে যাকে বলছি, কারণ আমি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব করতাম, পার্টি প্রেসিডেন্ট ছিলাম, এখন চিফ মিনিস্টার দায়িত্ব কাজ করি। আমি কিন্তু ফোন করতাম, ইঞ্জিনিয়ারদেরকে ফোন করতাম, ডাক্তারদেরকে ফোন করতাম, তাদেরকে বলতাম, সবাইকে ফোন করিনি কিন্তু অনেক ডাক্তার আমার ফোন পেয়েছে বলে, আপনারা তো ডাক্তার, আপনারা তো বললে শুধু বলুন না একটু, যে এবার একটু আমাদের দিকে তাকানোর জন্য, পরিবর্তন করার জন্য, আপনি বলে তাড়াতাড়ি কাজ হবে। কারণ ডাক্তার এসে যখন পেশেন্টকে দেখে, আর তখন যদি সে বলে ঠিক ভালো কাজ করছে, এই করছে, এই করছে, তো তার মধ্যে মানসিক, তার কি বলছি, ডাক্তারদের অ্যাকসেপ্টেন্স বেশি সমাজের মধ্যে, সবচেয়ে আপনি অ্যাকসেপ্টেন্স। তো এই অ্যাকসেপ্টেন্সটা সবচেয়ে তাড়াতাড়ি সমাজ পরিবর্তন যদি করতে পারে, ডাক্তার করতে পারে, নার্সেসরা করতে পারে। সার্ভিস সেক্টর অনেক ক্ষেত্রে সেবা সেক্টর, ব্যাংকিংও সেবা সেক্টর, কিন্তু ডাক্তারদের যে সেবাটা, নার্সেসদের সেবাটা, সেটা মানুষ জীবন ভরেই একটা। আমার মা হসপিটালে এডমিট হয়েছিল, সেই নার্স বোন আমার মার সঙ্গে 1 মাস ডিউটি ছিল, আমার মাকে সেবা করেছে, তার নাম্বারটা রেখে দেয়, তার কথা বলে না। যে ডাক্তার চিকিৎসা করেছে, কাউকে ভালো করে তুলে ধরেছে, জীবন ভর মনে রাখে। ওই ডাক্তার যে মন করে বলে তুমি এটা কাজটা করলে ভালো হবে, শুনে নেয়। তো সমাজ পরিবর্তনের জন্য আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। আর আপনারা যদি ডেইলি তাই করে নেন যে আমরা 10 জন বা 5 জন লোককে সময় পেলে, আমি জানি ডাক্তাররা প্রচন্ড বিজি থাকে, একজন দুই মতো বলুন নেই, এই যে ভালাইসি বলে স্যার একটা নোডাল কোন অফিসার যদি থাকে, তাহলে আমরা অফিসের কাজগুলো করতে পারি। আমি জানি ব্যস্ত বিভিন্ন বিষয়ে, ইমার্জেন্সি থাকে, এই একটা ডিপার্টমেন্ট ইমার্জেন্সি, এটা লাগবে, এখন সাপে কেটেছে বলে তো কাটবে না, ইমার্জেন্সি হয়ে গেছে, অন্য ডিপার্টমেন্টে হয় থেকে ভূকম্প হলে বিল্ডিং করে যাবে, কিন্তু এমনিতেই ওই বিল্ডিং কি হবে ইঞ্জিনিয়াররা জানে। এটার মধ্যে একটা ইমার্জেন্সি ব্যবস্থা রয়েছে, কিন্তু যদি নিজের জীবন থেকে 1 ঘন্টা বের করে নাও, রাত্রিতে ভাত খাওয়ার আগে বা পরে, 1 ঘন্টা 5 জন বা 10 জন লোকের সঙ্গে কথা বল, কেমন আছে, কি করছে, আজকে ত্রিপুরার সিচুয়েশন কি, ত্রিপুরার ফিউচার কি, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যাকে চান, আপনি ওর সঙ্গে একসময় স্টাডি করেছেন, ও অথবা বিলুনিয়াতে আছে, আপনি আগরতলাতে আছেন, আমি বলবো নিজের নিকট আত্মীয়, নিজের পরম বন্ধু যাকে আপনি চেনেন, তাদের হোক না, যে দিনে কমসে কম একবার আমি 5টা লোকের সঙ্গে কথা বলবো, যাকে আমি জানি তাকে। অজানা লোককে আমি ফোন করবো না, কোনো ডাক্তার উঠিয়ে তো ফোন করবেন না, ওর তাকে তার ছেলে মেয়ে কি করছে, যদি বলে আমার ছেলে তো MBA করে নিয়েছে, তো এখন কি করে, না ঘরেই বসে আছে, আপনি কি ওকে সাজেশন দিতে পারেন না, বলে ঘরে বসে আছে, তো কিছু তো করো, ছেলেটা কি করছে, বলে ইন্টারভিউ দিয়েছে পায়নি, ঠিক আছে, তো প্রসেসে বললেই তো হয়ে যাবে না, চলবে, তো তার জন্য কোনো কিছু করো না। স্টেট গভর্নমেন্ট বায়ো ব্লকের ব্যবস্থা করছে, তার মধ্যে কিছু করো, লোন নিয়ে
ফুড প্রসেসিং কিছু করছে প্রধানমন্ত্রী সম্পদ যোজনার মাধ্যমে 50% সাবসিডি। যদি 1 কোটি টাকা লোন নেয় 50 লক্ষ টাকা সাবসিডি। তোমার ছেলেকে যেটা শুরু করাও না, আর যখন চাকরি পেয়ে যাবে চলে যাবে, প্রাইভেট সেক্টর হোক আর গভর্নমেন্ট সেক্টর হোক। কিন্তু ছেলে এমবিএ করে এসে, এমএ করে পোস্ট গ্রাজুয়েশন করে বসে আছে, বা এমবিবিএস করে আছে, বা ডেন্টিস্ট যে কোর্স করে এসে, যে কোনো টেকনিক্যাল কোর্স হতে পারে, ডিপ্লোমা কোর্স হতে পারে, করে এসে বাড়িতে যাতে একটা লোক না বসে একটা লোক যাতে আমার ত্রিপুরার কোন লোক, সে ম্যাট্রিক পাস হোক, সে গ্রাজুয়েশন হোক, যে বেকার বাড়িতে বসে আছে, আমার ছেলেটা বেকার বাড়িতে বসে আছে, এই শব্দটা থেকে ত্রিপুরাকে যত তাড়াতাড়ি মুক্ত করা যায়। এই শব্দের অভিশাপ যে কোনো ফোন করলে যে আপনার বন্ধু হোক, আপনার ছেলে কোথায়, ছেলে দোকান লাগিয়ে দিচ্ছে, ছেলে কন্ট্রাক্টারি করছে, ইঞ্জিনিয়াররা কন্ট্রাক্টারি করে না, তার জন্য তো আলাদা ব্যবস্থাও করেছি আমরা, রেগুলারাইজেশন করেছি, তাদের লাইসেন্স ডাইরেক্ট পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। যখন সে চাকরি পেয়ে যাবে, সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যাবে, পিডব্লিউডিতে পেয়ে যাবে, সিপিডব্লিউতে পেয়ে যাবে, এনবিসি চলে যাবে। তো তার আগে কেন বসে থাকবে? আগে একটা ত্রিপুরাতে কালচার ছিল, আমি তো এখানে জানুয়ারিতে আসার সময় দেখতাম যে বিভিন্ন সেন্টার হতো, যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তো এখন আর অন্য কিছু করা যাবে না, তো কি একটা রিক্রিয়েশন সেন্টার, তার মধ্যে কি করছে ইঞ্জিনিয়ার ছেলে ক্যারাম বোর্ড খেলছে। আমি দেখার সময় যার যেতাম বলে, দাদা তো ইঞ্জিনিয়ার হয়ে ক্যারাম খেলছে, কেন চাকরি নেই ক্যারাম। ওর মানসিকটা আমি ছোটবেলায় দেখেছি। ওই টিভির মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওখানেই বাড়ি, তো রিক্রিয়েশন সেন্টার উনিও দেখেছি আমার সময়তে। আমিও রমস্কুল, আমার মনে পড়ে এখন যে কোথায় চেঞ্জ দেখছি, কি চেঞ্জ, কেন ইঞ্জিনিয়ার ছেলে এমবিএ করা ছেলে আমরা দেখে বাসের জন্য দাঁড়িয়ে থাকতাম, বাড়িতে যাবো তো দেখতাম ওরা খেলছে, তো ভয়ের পেছন থেকে দূরে থেকে দেখতাম কি করছে, সব ওয়েল এডুকেটেড দাদা সব বড়। কিন্তু আজকে আমি ভাবি কেন, আমি ক্যারাম খেলার বিরোধী নই, কিন্তু সকালবেলা বাড়ি থেকে ভাত পেয়ে চলে এসছে, এসে 5টা পর্যন্ত সকালবেলা যখন দেখেছি আমি, তখনও দেখি ক্যারাম খেলছে। আমার যখন বিকেলবেলা স্কুল থেকে 5টা যখন ছুটি হচ্ছে, যাচ্ছি বাস ধরার জন্য, তখনও দেখি ক্যারামই খেলছে। ওখান থেকে কি ক্যারাম খেলে বা কার্ড খেলে কেউ চ্যাম্পিয়ন হয়েছে? না। কেউ চেস খেলে চ্যাম্পিয়ন হচ্ছে? না। হয়েছে ওই ক্যারাম খেলে থেকে দেখছি কেউ না। আমার ছোট মেয়ে আসিয়া হয়ে গেছে, क्योंकि वो प्रोफेशनल, তার এটা প্রফেশন, তার মা বাবা তার মধ্যে সমস্ত জোর লাগিয়েছে, পুরো সংস্থা, ত্রিপুরা সরকার লাগিয়েছে। পর্তুগিজ থেকে আমি তাকে ব্যাকআপ দিচ্ছি, তার সমস্ত খরচা এখন ওটিপিসে ওঠা, স্পন্সর করার ব্যবস্থা করেছি। তো ওই যে কালচারটা, সেটা আমি ত্রিপুরাতে চাই, সেটা যাতে না হয়, সেটার জন্য সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারে না। তাই করুন না, আজকে থেকে যাওয়ার পর বাকি কাজ আমরা করবো, যে যে বিষয়ে আলোচনা হয়েছে, আমাদের যে সাধন আছে, যে বাজেট আছে, তার মধ্যে রেখে করবো। যেমন জগদীশ বাবু বললেন, স্যার বিরুনিয়া হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার এখন মেরামত হচ্ছে, কিন্তু সেটাকে ডেভেলপ করা পিছিয়ে গেছে, করবো। কিন্তু যেটা আমি বললাম, আমি তো আপনার কাছ থেকে এটা চাই, আপনাদের কাছ থেকে এটা চাই, যে দিনে সময় পেলে, আমি জানি কঠিন, বিরক্তি আসে, বাড়িতে আসা বা ঘুমোতে ইচ্ছা হয়, রেস্ট নিতে হয়, কিন্তু একবার যদি মাননীয় প্রধানমন্ত্রী দিকে কত স্টেজ নেওয়া হয়, কত কিছু বিদেশি শক্তি থেকে নিয়ে স্বদেশি ফান্না দিল্লা সবকিছু করো, একদম ফ্রেশ মানসিকতা। তার কারণ সারাদিন কোনো না কোনো কিছু কাজ করার মধ্যে থাকে, কোনো না কোনো নতুন কিছু ইনিশিয়েটিভ নেওয়া। আমরা যখন দেখা করতে যাই, তো আমাদেরকে নতুন কিছু বলে, तुमने नতুন नया कुछ किया बताओ जरा, तुम्हारे त्रिपुरा में नया कुछ किया बताओ जरा। আমি যদি বলি যে এই স্কিম হচ্ছে, ও তো উনি যে সব জানেন, ওনার সব ডাটা আছে, অনলাইনে আছে। তো ত্রিপুরাতে এমন কি হয়েছে যে যেটা আমি জানতে চাই। তখন যে আরেকবার, এর আগের বার যখন ওনার সাথে দেখা করলাম, আমি বললাম বাসকরের বিস্কুট তৈরি করেছি, আপনাকে তো দিয়েছি। বাসকরের বিস্কুট তৈরি করতে ভালো হয়েছে, আমার এখানে বাসকরের আচার হয়, এই ডিস্ট্রিক্ট তুমি জানো। তো আমাকে বলছে বিস্কিটের সঙ্গে তুমি আচারও তৈরি করো, ওখান থেকে খাও না, তুমি ওই ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসো।
ভ্যালু এডিশন তো কি আমি বললাম বিস্কিট তো আমার সঙ্গে জোরে দিয়েছেন আরেকটা যে তুমি আচারও তো বানাতে পারবে, সেটা তো চলে, গুজরাটে মার্কেট আছে। তো নতুন কিছু শেখা, নতুন কিছু করার ইচ্ছা, কিউরিওসিটি, এটাই জীবন। আমি হসপিটাল যাব, ডেইলি ক্যাজুয়ালিটিতে পেশেন্ট দেখবো, ইনজেকশন দেবো, অপারেশন করব, এটা আমার মানে দৈনন্দিন জীবনের একটা রুটিন। রুটিনের বাইরে আমি কি করেছি সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। আমি হসপিটালে যাব, বসবো, এই কাজগুলো করবো, এটা তো আপনার ডেইলি চলছে। তো যেটা আমি এখন বললাম সেটা হচ্ছে আপনার জীবনে অ্যাচিভমেন্ট হবে, যে আমি 5টা ফোন করেছিলাম, এর মধ্যে 3টা ছেলে আমার ফোনে স্বনির্ভর হয়ে গেছে। আমরা স্বনির্ভর ত্রিপুরার কথা বলি, স্বনির্ভর ভারতের কথা বলি, মানসিকতা স্বনির্ভরতা হবে, মুভমেন্ট স্বনির্ভর হতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ স্বনির্ভর হতে হবে। দেখবেন কোনো ঠিকঠাক ব্যক্তি যখন দাঁড়িয়ে থাকে, রাস্তাতে দাঁড়িয়ে থাকে, তো বাসের জন্য হোক, কিসের জন্য, কোন বন্ধুর জন্য দাঁড়িয়ে আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাবে সে ভিক নেওয়ার জন্য দাঁড়িয়ে। হয়তো পোশাক তার খারাপ হতে পারে, তার কাছে দামি শার্ট প্যান্ট নাও থাকতে পারে, ছেঁড়াও হতে পারে, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায় যে মানে কারোর জন্য দাঁড়িয়ে আছে, কারোর অপেক্ষায় আছে। কিন্তু রাস্তার ধারে অনেক সময় কতগুলো ভারতবর্ষ আছে, অন্য রাজ্যের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, যে বেগারদের, ভিক্ষুকদেরকে দাঁড় করিয়ে দেয়। ঠিকঠাক শরীর ঠিক আছে, স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজটা বুঝে যায় সে ভিক্ষান দিয়ে খুঁজত। মানুষ বুঝে যায় তাকে দেখলে সে কারোর জন্য অপেক্ষা করছে না, বাসের জন্য অপেক্ষা করছে না, সে কিছু চাইছে। কিছু বুঝে যায়, তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায়। মানসিকতা বডি ল্যাঙ্গুয়েজের চেহারার মধ্যে চলে আসে, যে যতই করুক না কেন। আমি কি চিন্তা করছি, কি করবো, মানুষের চেহারার মধ্যে ফুটে একদম ক্লিয়ারলি চলে আসে। তো তার জন্য আমাদেরকে ব্যয় করা, যে দিনে রাত্রে সব যে কোনো সময় পাই খাওয়া দাওয়া করে শান্তি, যাতে মেন্টাল পিস যখন থাকে তখন ফোন করা, দায়িত্ব পালন করার জন্য না করা। 5টা ফোন করা, ওই বাড়িতে ফোন করে তার ছেলে মেয়ে পরিবার কেমন আছে, কি করছে। 5 বছর আগে তোমার সঙ্গে এখানে ছিলাম, আজকে আমি দিল্লি হসপিটালে আছি, তোমার কি চলছে, তোমার ছেলে মেয়ে কি করছে, এই কথা করে জিজ্ঞাসা করার মধ্যে অনেক কিছু চলে আসে। আর তখন ইন্সপায়ার করে দেয়, আপনি ঠিক আছে হবে, এখন লাগিয়ে দাও ছেলেকে, মেয়েকে এই জায়গায় লাগিয়ে দাও। এটা হচ্ছে যে সমাজ পরিবর্তনের মাধ্যমে সত্তা পরিবর্তন। সত্তা পরিবর্তন হয়, আসে যায়, আজকে এই সত্তায় আছে, কালকে ও আসে। কিন্তু সমাজ পরিবর্তন হয়েছে কিনা, সোসাইটির মধ্যে চেঞ্জেস হয়েছে কিনা। एक प्रॉमिस स्कूल में टीचर नाम बोलबो ना, फिजिक्स में, तो उन्हीं एक दिन একটা আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন, বলে আমি কলকাতা গিয়েছিলাম, और ওখানে গিয়ে রাস্তা হাঁটতে খুব ভালো লাগে। নিজে নিজে বলছেন, আমরা তো জিজ্ঞাসা করবো না কেন স্যার, বলে ওখানে যে ছেলেরা যাচ্ছিল, অনেক আগে কথা, 7-8 মনে পরীক্ষা, বলে 4টা ছেলে 5টা ছেলে একত্রিত আড্ডা দেওয়ার জন্য যায়। এটা কলকাতার একটা ফ্যাশন, তার মানসিকতা ছিল আড্ডা দেওয়ার জন্য, চলো একটু আড্ডা দিয়ে আসি। তো বলে 4টা-5টা ছেলে যখন হাঁটে পেছনে পেছনে, আমি একদিন শুনে নিয়েছি, তারপর আমি ইচ্ছে করে ওই সময়টা বেরিয়ে তার পেছনে পেছনে হাঁটি। 6টা-7টা ছেলে যখন যায়, কি আলোচনা করে, তাদের টপিক কি হয়, বলে আমি দেখি যে টপিক হয় যেমন স্কুলে বা কলেজে স্টুডেন্ট তো কিছু এডুকেশনের উপরে কিছু বলছে, বা কিছু পড়ার কিছু ভাবছে, রিসার্চ কিভাবে করবে, এটা নিয়ে আলোচনা করতে করে যাচ্ছে। বলে আমাদের ত্রিপুরাতে এই পরিবেশটা তো নেই,
এই ধরনের হয় না। 10টা ছেলে রাস্তায় যাওয়ার সময় এই ধরনের আলোচনা করছে না, দেখা যায় যে আলোচনা সমালোচনা, এক পেছনে লাগা, এক বেশি বিরুদ্ধে বলা, এইগুলো বেশি হয় ওই তৎকালীন সময় বলছিল। তো আজকে অনেকদিন হয়ে গেছে, অনেক বছর পরে আমি সেগুলো বলছি আপনাদের সামনে। এখন আমি চাই ত্রিপুরাতে, যেটা আমি ত্রিপুরাতে দেখেছি, যে এক কাপ চা নিয়ে 4 বার ডিভাইড করা, চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, এটা থেকে অনেকাংশে ত্রিপুরা এখন আমি দেখি মুক্ত হয়েছে। ঘরে মা অথবা চা বানিয়ে দিয়েছে, ভালো ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছে, তারপরও বলে না একটু সাদর দোকানেতে চাটা খেয়ে সকালবেলা। কারণ কি, না আমার এক সাদর দোকান था इसलिए বলি, সেই বলল। তো ওই দোকান থেকে কেন, এখানে তো ভালো চা ব্যবস্থা মা করে দিয়েছে, ব্রেকফাস্টের ব্যবস্থা করে, তারপরে কেন ওই দোকানে যাও? ওখানে গিয়ে সময় নষ্ট করা, বসে বসে আভ্যন্তরিক বিষয়ে আলোচনা করা, 20টা লোক বসবে, চা শেয়ার করবে। আমি ছোটবেলা থেকে সেগুলো লক্ষ্য করতাম। আজকে এই জায়গাতে এসেছি তার জন্য বলছি, আপনারা শুনছেন না, হয়তো আপনাদের জীবনও হয়েছে। সেগুলো যখন আমার মনে পড়ে কেন এই সময়গুলো বরবাদ করেছে। বাড়িতেই তো ব্যবস্থা ছিল, তো মাংসটা ছিল, সকালে ভাতটা নেই, না খেলে যদি 9টা 10টার মধ্যে ভাত না খেয়ে শরীরটা খারাপ হয়ে যাবে, মাথা ঘুরে এগুলো করে দেবে। এখন যখন আমি কাজ করি, তো না খেয়ে গেলে তো আমি তো এখন মাথা ঘুরে করিনি, আমি বহুবার এমন হয়েছে পুরো দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কিছু খাই, খাওয়া ভুলেও গেছি, মানে খেয়েছি না খেয়েছি খেয়ালই থাকে। কার থেকে ইন্সপিরেশন পাই, কোথা থেকে শিখেছি? যখন যে দেখি, যখন একটা বিদেশ সফর করছে দেশের প্রধানমন্ত্রী, আমেরিকার মতো দেশে ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন, তো নবরাত্রির জন্য নরেন্দ্র ভাই মোদী ওখানে উপবাস করে কার্যক্রম করে চলছেন বিদেশের মাঠে। তার কারণ কি মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, না কোন লোকসান হয়েছে? এবং স্বাভাবিক একটা রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের ওখানে সফরে গেছেন, তো মোদীজি যখন ব্রেকফাস্ট করছে না, মোদীজি যখন লাঞ্চ করছে না, তো ওবামাকে উপবাস করতে হচ্ছে। ওই সময় রাষ্ট্রপতি বলেছেন, বলে উনি তো আমাকে উপবাস করে ছাড়িয়ে দিয়েছে। কারণ স্বাভাবিকভাবে মোদীর সঙ্গে মিটিং চলতে তো পরে লাঞ্চের সময় মোদী বলছে আমি তো উপবাসে কিছু নেব না, তো কিভাবে নিতে পারে? तो अमेरिकन राष्ट्रपति को भारतीय परंपरा जो हमारे व्यवस्था तार मध्य निये आईन करे ना निजे स्वभावगत जे व्यवहार तार मध्य মেডিকেল সায়েন্সের বিষয়ে আমি আজকে এখানে কোনো কিছু বলবো না, কারণ সব বলা হয়ে গেছে। আমি যেগুলো বলার জন্য তৈরি করে এনেছিলাম সবগুলো আলোচনা হয়েছে। আমি যা যা চাইতাম সেগুলো আপনি আপনারা বলেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ হয়তো আমি সেটাকে কোনো প্রকাশ করে বলতাম, সেগুলো অলরেডি আপনারাই কোন জায়গাতে লুপহোলস আছে, কোন জায়গাতে পজিটিভ আছে, কে ভালো কাজ করেছে, কে কাজ আর বেশি ডেভেলপ করতে হবে, নিজেরাই আলোচনা করেছে। একসাথে আর কি লাগে একজন মুখ্যমন্ত্রীর কাছে বেশি কি চাই? যখন দেখি আমার সামনে সবকিছু আলোচনা সমালোচনা করে তার রাস্তা বের করে নিয়েছেন, আমি তো এটাই চাই। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে নৈতিকতা, কর্মদক্ষতা, ওয়ার্ক কালচার, সময়ানুবর্তিতা ও সমাজের জন্য 1 ঘন্টা সময় নিজের জীবন
আমরা কেউই এত বিজি না যে 1 ঘন্টা সময় বের করতে পারবো। ওর ডায়েরিতে নোট করে রাখ যে আমি এই ডেটে ওই বাড়িতেই ফোন করেছি, ওকে এই ডাইরেকশন দিয়েছি, এই বলেছি। 1 মাস পরে 2 মাস পরে আরেকবার জিজ্ঞাসা করা, তো তার মধ্যে পজিটিভ নেগেটিভ যাই আছে রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আর তখন এই ধরনের কোনো সেমিনার যখন হবে তখন একটা সাবজেক্ট রেখে দেবো যে ওই সময় মুখ্যমন্ত্রী এটা বলেছিলেন, তো যারা যারা নোট করেছে এর মধ্যে হয়তো আমি আজকে সিওদেরকে জিজ্ঞাসা করছি, মেডিকেল এক্সপার্টদেরকে, এইচওডিকে জিজ্ঞাসা করছি, মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে জিজ্ঞাসা করছি, তখন বলবো বলে আপনারা বলুন তো ওই সময় তো আমি 20 তারিখে জানুয়ারিতে এখানে এই বলেছিলাম, আপনারা মানে কতজনের সঙ্গে কথা বলেছেন, আপনার ডায়েরিতে কতটা নোট হয়েছে, আর কতজনের রোজগারের ব্যবস্থা করেছেন, কতজনকে ইন্সপায়ার করেছেন, আর আপনার ইন্সপায়ারিং এর যে কথোপকথনে কারা কারা এস্টাবলিশ হয়েছে জীবনে, তখন দেখবেন আপনার কাছে কত ভালো লাগে যে আপনার 2খানা কথার জন্য একজন মানুষের জীবন তৈরি হয়ে গেছে, লাইফ তৈরি হয়ে গেছে। হয়তো 2 বছর 3 বছর এমনি বছর আমি তো বেকার, এই শব্দটা আমি ঘৃণা করি। বেকার শব্দটাই যাতে না থাকে। আমি তো বলবো ভালো ভাষায় বেরোজগার। তো বেরোজগার কেউ থাকতেই পারে না যদি তার মধ্যে ইচ্ছা শক্তি থাকে। কালকে আমি সেক্রেটারি কর্পোরেশনকে ডেকেছি, আরডিও রয়েছে ওনার কাছে। তো ত্রিপুরাতে টিআরএলএম এবং বিশেষ করে আরডিতে, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে এসএনজি গ্রুপ যে মহিলাদের, সেটা 2017-তে 3600 কাছে, এখন সেটা বেড়ে 5600 উপর হয়েছে। और 2017-তে সেলফ হেল্প গ্রুপতে যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট ছিল সেটা কত হলো 27 কোটি টাকা। এখন সেটা 2 বছর 2.5 বছর কত দাঁড়িয়েছে গিয়ে, সংখ্যাটাও বেড়েছে সেলফ হেল্প গ্রুপের, আর সেটা 82 কোটি টাকা দাঁড়িয়েছে, মানে 3 গুণ। এটা দিয়ে প্রমাণিত হয় মানুষ স্বনির্ভরতার দিকে যাচ্ছে, বললেই হবে না। কোঅপারেশনে ট্যাক্স আছে, ল্যাম্প আছে, কোঅপারেটিভ সোসাইটি আছে। তো আমি এর আগের বছর বলেছিলাম যে যেগুলো ইনঅ্যাক্টিভ তাদেরকে পয়সা দেবো, বন্ধ করে দেবো, অ্যাক্টিভ হতে হবে, না হলে মার্চ 2021-এর মধ্যে বিদায় করে দেবো। তো দেখলাম 1 বছরের মধ্যে 100টা 100 যে ইনঅ্যাক্টিভ সোসাইটি ছিল এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, রোজগার করা শুরু করেছে। তো দুইটা মিলে 100 কোটি টাকার কাছে টার্নওভার। আমি কালকে ওনাকে বলেছি আপনি আগামী 2 বছরের মধ্যে এই 2 সেক্টরে 500 কোটি টাকা টার্নওভারের প্ল্যান তৈরি করার এইভাবে। করা যেতে পারে, তার মধ্যে বাজেটের দরকার। আর কোঅপারেশন ডিপার্টমেন্টের বাজেট কত? 36 কোটি টাকা। এমনি তো মনে হয় ছোট্ট বাজেট, 36 কোটি টাকা কি হয়? এর বাজেট 1000 কোটি টাকা। এই 36 কোটি টাকার যে বাজেটের ডিপার্টমেন্ট আছে সেটা কমসে কম 300 কোটি টাকার টার্নওভারের বিজনেস দিতে পারে ত্রিপুরা। আর এসএনজি গ্রুপের মধ্যে তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পয়সা আসে, সেন্ট্রাল স্কিম এগুলো। আর সেগুলো সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে, যারা কোঅপারেটিভে কাজ করে, এগুলো তাদের যে মূল পেশা না, সেকেন্ডারি রোজগার, পার্ট টাইম। আমি এই কথাগুলো কেন বলছি? আমাদের হেলথের যারা রয়েছে হেলথ সার্ভিস, আমরা সবাই যাতে পার্ট টাইম কোনো একটা কিছু করা, ও সেটাই বললাম যে 1 ঘন্টা বের করা। যদি আমি এগুলো নাও করি তো ফোন তো করতে পারি তাদেরকে। আমি 2টা জিনিস যেমন এসএসজি কে বললাম, উদাহরণ তুলে ধরলাম, সেগুলো কারণ আপনাদের সবাই আপনারা জানেন
পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া, তার মাধ্যমে গভর্নমেন্ট কি করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি চাইছে, স্টেট গভর্নমেন্ট কি চাইছে, সব জানা, সেগুলোকে তুলে ধরা। আর একটা সুন্দর কথা এখানে উঠে এসছে, পেশেন্ট কিন্তু হসপিটালে আসার পরে বা পিএসসিতে আসার পরে, পিএসসিতে আসার পরে যদি আমার নার্সের বোনেরা আর ডাক্তাররা যদি গুড লেসেনার হয়, আমি রাজনীতি করি, রাজনীতির মূল ভাষা হচ্ছে গুড লেসেনার। একজন ভালো নেতা হতে গেলে তার শোনার ক্ষমতা থাকতে হবে, তার মধ্যে বসে কেউ বলছে তাকে শুনো, তো 70% কাজ হয়ে যায়। আমরা না শুনে অনেক সময় ভাবি যে আমি বড় হয়ে গেছি, আমি নেতাই, কি বলছো এমনিতে হয়। তো ডাক্তারদেরকেও আমি জানি আপনারা শোনেন, তারপরে তো চিকিৎসা করবেন, ও বললে জিজ্ঞাসা করেন কি হয়েছে, কি ব্যথা হয়েছে, কেন হচ্ছে, জিজ্ঞাসা করেন। কিন্তু যাতে আমরা সবাই সুন্দরভাবে সে পেশেন্ট যাতে বোঝে আমাকে হি কেয়ার করছে, অন্যদিকে ওনার নজর নেই। হয়তো পেশেন্ট বলছে আমি অনেক সময় দেখি, আমি কাউকে আলোচনা করবো না, এখানেই দেখেছি এমন না, বড় বড় ইনস্টিটিউশনে দেখেছি, পেশেন্টের প্রেসক্রিপশন নিচ্ছে, দুজন ডাক্তার বসে আছে, ওপিডিতে পেশেন্ট এসছে, হ্যাঁ বয়স্ক তো কি হয়েছে, কি ব্যথা দেখো, ওদিকে ফোন করছে, হ্যাঁ এটা করবে, ঠিক আছে হয়ে গেছে। তো এটা যদি হয় পেশেন্টের, যদি আপনি সঠিক ইনজেকশনও লিখে দিয়েছেন, বড়িও লিখে দিয়েছেন, সবকিছু, ও বাইরে গিয়ে বলবো উনি তো আমার কথা শুনছেনই না, এমনি 3টা ট্যাবলেট লিখে দিচ্ছি, কি জানি। আর তখন বাইরে বেরিয়ে যদি কাউকে যা অন্য কোন ডাক্তার তোকে কাউকে দেখান, যদি সে সুন্দরভাবে শুনে কথাবার্তা শোনার পর এই ধরনের ট্যাবলেট লিখে দিল, তো ওই প্রেসক্রিপশনে যেটা আছে ওটাই। তার জন্য যত পেশেন্ট পিএসসি তে হোক, সিএসসি তে আসুক, ও ধৈর্য সহকারে তাকে শোনা। ও জিবিএস হসপিটালের সুপারিনটেন্ডেন্ট এখানে আছে, জিবি হসপিটাল আমার সবচেয়ে বড় হসপিটাল, বিএম হসপিটাল, জিবি হসপিটাল দুইটি সবচেয়ে বড় হসপিটাল। আমি একবার ভলেন্টিয়ারের কথা বলেছিলাম, ডেস্কের জন্য বলেছিলাম, সেন্ট্রালাইজড নাম্বার রাখার জন্য বলেছি, কাজ হচ্ছে, হয়ে গেছে, যাতে যেই পেশেন্ট আসে, ঠিক আছে, মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে তুলে দেয় যে হ্যাঁ গিয়েছি, ডাক্তার দেখছে না, এইসব হতেই পারে, কিন্তু সেগুলো যাতে ধীরে 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 আমাদেরকে শেষ করে দেওয়া। আর যেই হসপিটাল আসছে, যাই আমাদের কাছে আছে, আমরা বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করি। এটা আমি বুঝি যারা পেশেন্ট হয়ে আসে তাদের মধ্যে অনেক সময় তিক্ততা থাকে, কারণ বুঝতে চায় না, ভাবে যে আমার পেশেন্টকে আগে দেখুক, আমার বাবাকে আগে দেখিনি, কারণ ডাক্তারের কাছে তো বাকি 5টা পেশেন্ট আছে, তার কাছে বরাবর হয়তো ওইটাও হার্ট অ্যাটাক হয়ে এসছে, ডাক্তার বলছে ওটাকে ট্রেনিং করবো, সে তো মানবে না আমার বাবার আগে দেখুন। তো তাকে কিভাবে ম্যানেজ করা আপনারা জানেন, বোঝেন, কিন্তু তাকে এই ধরনের যে ঘটনা তাকে পুনরাবৃত্তি যাতে না হয়, তাকে কিভাবে ম্যানেজমেন্ট করা যেতে পারে, সেগুলো রাস্তা বের। মাঝে মাঝে আপনাদের অনেক স্টুডেন্ট আছে যে আমি দেখি শিলাচরিতে আছে, তার কে পড়িয়েছে বলে উনি পড়িয়েছেন, আমি জিজ্ঞাসা বলে বলি। তো আপনাদের স্টুডেন্টরা যেখানে রাজাজির সঙ্গে গিয়েছি বলে হ্যাঁ স্যার আমি গেছি, ওকে তো আমি চিনি স্যার, ও তো এই স্টুডেন্ট ছিল। এখন জসওয়াল বলছিল যে নেই, কে বলছিল, জসওয়ালই বলছিল যে নর্মাল ডেলিভারি না, সুভাষিসজি বলছিলেন যে নর্মাল ডেলিভারি। আমি জিজ্ঞাসা করেছি তো পিএসসি তে বাস রয়েছে ডাক্তার, নতুন নতুন এমবিবিএস করে গেছি, কিন্তু নর্মাল ডেলিভারি ও পরেই ফিজিক্যালি কখন দেখি। তো সুন্দর একটা বিষয় উঠে এসছে। তো তাদেরকে, আপনাদের তো স্টুডেন্ট এখানে অনেকে আছে, আপনাদের স্টুডেন্ট, তাদেরকে এনে জিবি হসপিটালে বা বিএম হসপিটালে 7 দিন, 8 দিন, 10 দিন, 1 মাসের জন্য যদি রাখা যায়,
তো নর্মাল ডেলিভারি করতে গেলে কিভাবে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা সেটা নিয়ে যেতে পারে, তো নিয়ে গেলে ওইখানে সমাধান হতে পারে। আর তার জন্য উনি যেটা বলছেন যে 20 থেকে 22-23টাতেই সেটা হয়, বাকিগুলো এতগুলো পিএসসি আছে, 115টা সিএসসি 23টা, তো 20 থেকে 22 সিএসসি তো আছে 23টা, এই 23টা তো কমসে কম হওয়া উচিত। তো উনি যে সংখ্যা বলছেন 20 থেকে 22 মানে 23ও পরিপূর্ণ হচ্ছে না, পিএসসি তো ছেড়ে দিয়ে সিএসসি তো 23টা আছে আমার কাছে। তো উনি নিজেই বলেছেন, আমি তার জন্য বললাম যে আমাকে রিপিট করতে হবে, কারণ আমি দেখেছি খুব সুন্দরভাবে যা 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 আমাদের করা উচিত বা যা যা আমরা করছি সেগুলো এখানে উঠে এসে, তো এগুলোকে কার্যান্বয়ন করা ওই দিশাতে সবাই। আমি আপনাদেরকে বলবো, আপনাদের স্টুডেন্ট কোথায় আছে আপনারা সবাই জানেন, এখানে যারা সিনিয়র ডক্টর আছে, এইচওডি আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ইনস্টিটিউশন আছে, তো মাঝে মাঝে ওই যে ফোনগুলো আমরা করবো 5টা ফোন বা 6টা 7টা 1 ঘন্টা, তার মধ্যে এদেরকেও ঢুকে নিন না, তাদেরকে একবার ফোন করে হয়তো ভালো খুশি হবে, আরে আমাকে ডিবি হসপিটাল থেকে প্রদীপ স্যার ফোন করেছে, তপন বাবু ফোন করেছে, অমুক বাবু ফোন করেছে, হয়তো 5 বছর পর আপনি ফোন করেছেন, একসময় আপনার স্টুডেন্ট ছিল, তার মানসিক শক্তি কত বাড়বে, আরে দেখুন আমি কোথায় মনে আছি না, তো মেন্টালি তাদেরকে স্ট্রেংথেনিং করে দেওয়া, এই কাজগুলি আমি আশা করি আপনারা 1 ঘন্টার সময় বের করে কাজটা করবেন। তো রাজ্য সরকারের যে আর্থিক স্থিতি আছে, করোনার সময় 10 মাস 11 মাস অনেক কিছু হয়েছে, ভ্যাকসিনেশনের বিষয়ে জসওয়াল বলছিল যে 100% যাতে করে নিয়ে জিবির মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কালকে নিয়েছেন, অপপ্রচারে কমসে কম আমরা তো নিশ্চিত যাবো না, কারণ আমি আজকে একটা নিউজ পেপারে দেখেছি যে ত্রিপুরাতে 2 জন ভ্যাকসিনেশনের কারণে মৃত্যু হয়ে গেছে, কোথা থেকে খবর এনেছে, কোথায় চেপে দিল, সমাজের সোসাইটির কথা চিন্তা করে না বলে লিখছি যে মনে করেন যে বিপ্লব দেবকে ছোট করার জন্য লিখছি, আর ছোট বিপ্লব দেব করছেন ত্রিপুরার বরবাদ করছে, কারণ এই নিউজটা যখন যাবে তখন মানুষের মধ্যে একটা নেগেটিভিটি আসবে। আসলে তো আমাদের কাছে যে রিপোর্ট আছে, আমার কাছে মোবাইল আসছে কতজন হয়েছে, কি হয়েছে না হয়েছে, তারপর একটা নেগেটিভ নিউজ করে দিয়েছে যে ত্রিপুরাতে এত করা ছিল, হেলথ কর্মীরা আসছে না, হচ্ছে না। বলতে চাইছো কি, বরং সেই সমস্ত পেপারগুলোর মধ্যে সেইভাবে পজিটিভের সঙ্গে আসা উচিত, আসছেও, কিন্তু একটা পেপার আমি আজকে সকালে দেখি যে যতটা করার দরকার যে হেলথ কর্মীরাই নিচ্ছেন, আমরা বিশ্বাস করছেন না ফেলবে, আর 2 জন লোক মরেও গেছে, কোথা থেকে আবিষ্কার করেছে। তো তার জন্য এখন যে আলোচনা হয়েছিল যে সোশ্যাল মিডিয়ার মধ্যে, দামোদর বাবু বলছিল যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদের যে পজিটিভ কাজগুলো আছে, ডাক্তাররা তো গঙ্গানগরে বসে কোনো কাজ করেছে, তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, গ্রুপ তো আছে, ম্যাডামের গ্রুপ আছে, ওনার গ্রুপ আছে, আরো গ্রুপ আছে, আপনার ডক্টর যে গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন তার গ্রুপ আছে, আরো গ্রুপ দেখেছেন, তো তার মধ্যে যেখানেই ভালো কাজ করেছে ডাক্তাররা, তো সেগুলো তুলে ধরে, আর এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে লেখা, বলে ত্রিপুরাতে এই ধরনের কোনো কেস নেই, একজন অসুস্থ হয়েছে কেউ, আমাদের কাছে ডেটা নেই, অত নিউজ পেপার ছবি দিয়ে 2 জন মারা গেছে, ত্রিপুরা মৃত্যু হয়ে গেছে 2 জন। তো আমি তার জন্য বলতে চাই না, কিন্তু নাকারাত্মক এক মানসিকতা ত্রিপুরাতে তৈরি করার, আর সবসময় সবকিছুর মধ্যে কিন্তু পরন্তু তখনই আমি বলি 40 বছরের এই কিন্তু পর্যন্ত আমি 2.5 বছরে 2 বছর শেষ করতে পারবো না, কিন্তু শেষ হবে নিশ্চিত, কারণ ত্রিপুরাতে সে রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। মানুষ কিন্তু বিশ্বাস করে না, অ্যাচিভমেন্টে বিশ্বাস করে, আলটিমেট গোল পোস্টে যাওয়া পছন্দ করে, সে মানসিকতা তৈরি হয়েছে। আরেকটা বিষয় যে লিভিং স্ট্যান্ডার্ড, এটারও দরকার রয়েছে। আপনারা সমাজের সামনে শিক্ষিত এবং যেটা বলে সমাজকে প্রভাবিত করার মতো প্রথম সারির সোসাইটি আছে,
তো আপনি তো আপনার পরিবারের জন্য সে ব্যবস্থাও চাইবেন, সেই ইনফ্রাস্ট্রাকচার চাইবেন, সেই পরিবেশ চাইবেন, না হলে ছেলেকে পুনেতে পাঠিয়ে দেবেন, না হলে দিল্লিতে এস্টাবলিশ করে দেবেন। সেই দিশা তো সরকার কাজ করে। আমি শুধু আপনার কাছে কাজ নেবো শুধু সারাদিন, তখন বাবু আপনি শুধু চিকিৎসা করতে থাকেন আর টেস্টিং করতে থাকেন, আর তখন বাবু ছেলে মেয়ের বিষয়ে চিন্তা থাকবে না, সেটাও হতে পারে না। তার জন্য ত্রিপুরাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হচ্ছে, যাতে কলকাতা গিয়ে আপনার ফ্ল্যাট কিনতে না হয়, এখানেই আপনি কিনতে পারেন। তার জন্য 2500 ফ্ল্যাটের ব্যবস্থা ত্রিপুরাতে হচ্ছে, 15 মঞ্জিলা বিল্ডিং হচ্ছে, লাইট হাউস হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, স্মার্ট সিটি তৈরি হচ্ছে, ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি হচ্ছে, ইন্টিগ্রেটেড কমন কন্ট্রোল সেন্টার তৈরি হচ্ছে, ইআরএসএস সিস্টেম তৈরি হচ্ছে। সেদিন আমি দেখলাম যে ইআরএসএস সিস্টেম কর্ণাটকে দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ করছে ব্যাঙ্গালোরে। তো আমার ত্রিপুরাতে তো ইআরএসএস সিস্টেম অনেক আগে চালু হয়ে গেছে। ইন্টিগ্রেটেড কমন কন্ট্রোল সেন্টার উড়িষ্যা থেকে নর্থ ইস্টের মধ্যে প্রথম ত্রিপুরাতে চালু হয়ে গেছে। আগরতলা শহর একসময় জলের নিচে চলে যেত সামান্য বৃষ্টি হলে, এবার তো হয়নি। পরিবর্তন হয়েছে। আগে তো বলা হচ্ছে আগরতলা জল থেকে বাঁচানোই যাবে না, সম্ভব নেই, কোনো টেকনোলজি নেই, কারণ আগরতলাটা করাই জল আসবে। তার মধ্যে হাওড়া নদীকে ড্রেজিং করতে হবে, তার জন্য একটা পরিকল্পনা আমরা পাঠিয়ে দিয়েছি যে হাওড়া নদীকে ড্রেজিং করবো, তার ডেপথ বাড়িয়ে দেবো, আলাদা বিষয়। কিন্তু হাওড়া নদী ড্রেজিং না করেও তো আগরতলাকে জল থেকে বেরিয়ে আনা হয়েছে। কি হয়েছে তার মধ্যে? শুধু ড্রেনেজটা সঠিক আগরতলাতে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়েছে, এই প্রথম ড্রেনেজ ব্যবস্থা। আগে ছিল না, এগুলো ড্রেন বলে না, আগে যেগুলো ছিল সেটা ড্রেন বলে না, সেগুলো ওই যে আমরা বালুর মধ্যে পা দিয়ে দাগ দিয়ে চলে যাই, একটু দাগ পড়ে যায়, সেটা ছিল ড্রেন। এইবার তৈরি হয়েছে, এই 2 বছরের আগরতলাতে ড্রেনেজ তৈরি হয়েছে, এটাকে ড্রেন বলে। যাই হোক, আমি তার জন্য বলছি কারণ আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হতে হবে। আমরা শুধু কাজ করবো, আমার ছেলে মেয়ে পরিবারের জন্য দেখবো না, ছেলে কোন বাড়িতে থাকবে, কোন ইনস্টিটিউশন যাবে, কোন জায়গায় খাবে, কোন জায়গায় বসবে, কোন ব্র্যান্ডের কাপড় পরবে, স্বদেশি পরবে না বিদেশি পরবে, সবগুলি ত্রিপুরাতে ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। ত্রিপুরাতে 5 স্টার হোটেলও তৈরি হয়ে গেছে। 1 মাস এখন পোস্টারে আমি চালু করে দিয়েছি, আগামী 1 মাসের মধ্যে 100 কামরা হয়ে যাবে। তো 5 স্টার এটা হয়ে যাচ্ছে। তো 5 স্টার হোটেলও আছে। আপনাদের স্ট্যান্ডার্ড অনুসারে আপনাদের বসতে চান কি যান, আমাকে তো মালিক বলছে স্যার কিছু কাস্টমার দিন, আপনারা যান। আমি বেতন কাউকে জিজ্ঞাসা করবো না, জিজ্ঞাসা করলে সব লাগবে, বেতন আর এই জিজ্ঞাসা করলে সব লাগবে। আর মহিলা তো ভাববে বাড়িতে আমার ভাতই দেবেন। তো যাই হোক, আমি ভারতীয় মহিলাদেরকে শ্রদ্ধা করি, কারণ একটাই দেশ দুনিয়ার মধ্যে মাতৃতান্ত্রিক দেশ, সেটা হচ্ছে ভারত মাতা। এই জিন্দাবাদ আমাদের দেশেই বলা হয়। আর আমরা মাতৃ জাতিকে সম্মান করি, সেটা আজ থেকে না, এটা আমাদের ইতিহাস রয়েছে, আগামী দিনগুলো তো করবো। আর যেটা আমি বললাম যে আপনাদের লাইফস্টাইল যাতে ভালো হতে পারে, ইজ অফ ডুইং বিজনেস আমরা কাজ করছি, তো তার সঙ্গে সঙ্গে যে আমাদের লাইফস্টাইল যাতে সুন্দর থাকে, পরিবার যাতে এস্টাবলিশ হতে পারে, সেই দিশা তো এই সরকার কাজ করছে। তো তার জন্য আপনাদের বলে স্যার শুধু আমরা এই কাজ করবো, আমাদের পরিবারের জন্য চিন্তা করবো না, তাদের এস্টাবলিশমেন্টের জন্য। আমি বলবো না একসঙ্গে বা খুব বড় বড় মেডিকেল কলেজ তৈরি করে দেবো, ইঞ্জিনিয়ার, সেটা সময় লাগে। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য ত্রিপুরা সরকার শুধু ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে 30,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর স্টেট গভর্নমেন্টে তো ছেড়ে দিন, স্টেট গভর্নমেন্ট কি করবে। তো ত্রিপুরার অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। আর সাউথের বাসী যারা আছে এরা তো খুবই ভাগ্যবান। উনি শুধু বলছেন বিলিয়নিয়াররা বহু কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ফেনী নদীর যে সেই ফেনী থেকে যে রেলওয়ে লাইনের সেটারও সার্ভে হয়ে গেছে। और एसीजेड स्पेशल इकोनॉमिक जोन हो, लॉजिस्टिक हब हो, मैत्री सेतु हो, चिटागांग बंदरगाह हो और रेलवे अवार्ड हो, सबগুলো সাউথে চলে গেছে। ও সাউথ আমি সবসময় বলি এখন আগামী 2-3 বছরের মধ্যে সাউথ অন্য জায়গা উঠবে, শুধু ত্রিপুরা না, পুরো নর্থ ইস্টে কমসে কম 2.5 লাখ লোকের রোজগার সেখানে হবে। তো
আমার সাউথের সিএমও যেটা চাইছে এটা ঠিক বেশি হবে। আর আরো কিছু হচ্ছে, সাউথে এক সময় সমস্ত যে এসডিএম ডিএম অফিসগুলো এক জায়গায় ছিল না, 7.7 একর জমি আমি রেজিস্ট্রি করিয়েছি, তার মধ্যে একসঙ্গে সেই অফিসগুলো এক জায়গায় নিয়ে আসা হবে। আরো কিছু ডেভেলপমেন্টের আছে সাউথের জন্য। তো সাউথকে এক সময় আমি দেখেছি এমনিতে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু বেসিক্যালি সাউথে তেমন কিছু হয়নি। সাবরুমকে তো চেনাই যেত না। আমি প্রথমবার যখন সাবরুমে গিয়েছিলাম, তো সাবরুম আসার পরে আমি বলছি সাবরুম কবে আইব, বলে স্যার আই করছেন সাবরুম। কিন্তু আমার একটা ইচ্ছে, সাবরুম একটা মহকুমা সিটি, তো থাকবে দোকানপাট, বড় রাস্তাঘাট থাকবে, তো কিছুই নেই। তো তখন আমার দুঃখ হয়েছিল, সাবরুম কিছু বিরোধিতা তো বোঝা যায় আচ্ছা ঠিকঠাক আছে, সাবরুম বোঝাই যাচ্ছিল না। তো এখন দেখুন, যে সাবরুম বোঝা যাচ্ছিল না, এখন সেই সাবরুম দুনিয়ার সামনে মাইলস্টোন হয়ে যাবে। তো সমস্ত ত্রিপুরাতে সেভাবে কাজ করছে। একদিকে যেমন নর্থের বিশ্ববন্ধুবাবু যখন দেখা করে আমাকে বলেন কিছু তো দিতেছে না, নর্থ থেকে কিছু দিলেন না, সব তো আগরতলা করতেছে সবাই, 40টা বছর তো আমরা কিছু পাইছি না। কিন্তু এখন নর্থও ডেভেলপ হচ্ছে ইকোনমিতে। নর্থে সেই কেন্দ্রীয় বিদ্যালয় বা সেই হসপিটাল ডেভেলপমেন্ট হোক, সেগুলো আলাদা বিষয়, ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু নর্থে যে আগরের উপরে যে চেঞ্জেসটা আসবে, যে 51 লক্ষ গাছ আইডেন্টিফাই করেছি আমরা, সবগুলো ম্যাক্সিমাম নর্থের মধ্যে। আর সরলীকরণ করে দেওয়া হচ্ছে 2 থেকে 2,500 কোটি টাকা ইকোনমি হবে, সেটা 2 থেকে 2,500 কোটি টাকা। আমি মাঝে মাঝে আমার পেজে শেয়ার করি যে আমাদের নর্থের যে বর্ডার কদমতলী মোহাম্মদ কি জানি ওনার শেয়ার করেছেন, যে ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কি হচ্ছে ডেভেলপমেন্ট, আগে কি করতে, বলে আগে তো আগর গাছ কেটে চুরি করে আমরা আসামে পাঠিয়ে দিতাম। ও কার কাছে পাঠাতো সবাই নাম জানে। সেই কোটি কোটি টাকা, 200-500 কোটি টাকা মালিক হয়ে গেছে ত্রিপুরার যারা মূল চাষি, এরা একই জায়গায় রয়ে গেছে। তার কারণ কিন্তু তার জন্য সরকার কোনো ইনিশিয়েটিভ নেই। এত বড় একটা ইকোনমি, নর্থে পুরো ত্রিপুরা চেহারা পাল্টে দিতে পারে, তার জন্য একটা বডি পর্যন্ত তৈরি করা হয়নি। তাদেরকে ট্রেনিং পর্যন্ত, আমি আজকে এরা ট্রেনিং দিচ্ছে, আমি দেখছি ও বলছে যে সরকার আসার পর আমি 9 লাখ টাকা লোন পেয়েছি, সাবসিডাইজ লোন পেয়েছি। আমার মেয়েকে আমি আগরতলাতে নার্সিং কলেজে পড়াচ্ছি। আমি 5 লক্ষ টাকা আগর গাছের দিয়ে পার্ট বিক্রি করেছি, তার যে ফাঙ্গাস হয়েছে সেটাও আমি বিক্রি করছি। আর এই হচ্ছে, তাহলে আগেও তো ছিল এই গাছগুলো। তো নর্থেও যেমন 2,500 থেকে 3,000 কোটি টাকার ইকোনমি তৈরি হবে, ঠিক সাউথও 4 থেকে 5,000 কোটি টাকার ইকোনমি তৈরি হবে। আর আগরতলা স্মার্ট সিটি থেকে নিয়ে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিয়ে সবকিছু আগরতলাতে তৈরি হচ্ছে। তো কুল মিলিয়ে যে আদর্শ ত্রিপুরা, এখন সে নাম সাউথ হোক, নর্থ হোক, আর মধ্য আগরতলা ক্যাপিটাল হোক, সব জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে। শুধু আপনাদের সবার সহযোগিতা চাই, সবার একাগ্রতা চাই। আমরা যে যেখানে আছি, যে দায়িত্ব আছি, সেই জায়গায় বসে সর্বাধিক কাজ করেন। আরেকটা কথা আমি বলবো, যেটা আমাকেও শেখানো হয়েছিল, আমার মাও বলতো, সমাজে যেটা ছিল সেটাই। যদি বাবা আমাকে বলতেন একটু চলো তো খেতে যাই, একটু কোদাল নিয়ে, না পোলা যেতে পারতাম রোদের মধ্যে, ঘামে দেখো, বা বাবার সঙ্গে চলেই গেছি কোনো কিছু করছি, তো মা আসে গামছাতে নিয়ে আসবে, জল নিয়ে আসবে, জল খাওয়া পোলাটা রোদের মধ্যে দেখো ঘামতে ঘামতে শেষ, অসুস্থ হয়ে যাবো। আসলে কি ঠিক ডাক্তার বাবু? আরে ঘামার জন্য আমি 5 ট্রেডমিলে দৌড়াই, যে টক্সিন কম করার জন্য। আমি কাজ করার পরে যদি ঘাম আসে, আমার টক্সিন কমে যাবে, লাভ হচ্ছে। তো বলছে শরীর খারাপ হয়ে যাবে, ছেলেটা দেখো কি অবস্থা। মা তো মা, সমাজে যেটা বলে সেটাই করি, সেটা সমাজ ব্যবস্থা ছিল। আজকে আমি বলি যত বেশি পরিশ্রম হোক, শারীরিক হোক, মানসিক হোক, দুটোটা করুন, তাতে লাভ আপনার সবচেয়ে বেশি হবে। দুটোটা করুন, সবচেয়ে লাভ আপনার। এমনিতে আপাত দৃষ্টিতে মনে হয় যে আমি বেশি কাজ করার পরে এর লাভ হয়ে যাবে, আমি কেন পায়ের মাথায় ফেলবো তার জন্য। ঠিক আসলে আপনি যে পায়ের ঘাম মাথায় ফেলছেন, তাতে লাভ সবচেয়ে বেশি কেউ হচ্ছে আপনার ভুল হচ্ছে। কারণ আমি এক্সারসাইজ করি তো আমি বুঝি, আপনারা তো ডাক্তার এখন সবই বুঝেন।
তো ওই মানুষ মাথার গায়ে মাথার ঘাম পায়ে ফেলবো, আমরা নিশ্চিত ছাড়বো না, আমরা ওই কালচারে যাব, আমরা মাথার ঘাম পায়ে ফেলবো নিজেকে সুস্থ রাখার জন্য, দেশকে সমৃদ্ধিশালী করার জন্য, তাতে ফ্রেশ মানসিকতা, সতেজ মানসিকতা তৈরি হয়। আমি অনেক সময় 12টা 1টা 2টা পর্যন্ত অনেক সময় গিয়ে এক্সারসাইজ করি, রাত 2টা পর্যন্ত, মানে পরদিন হয়ে যায়। কারণ কি তখন এক্সারসাইজটা করে আসলে ফ্রেশ হয়ে যায়, তখন যদি স্নান করার পরে যখন আসি তো ঘুমটা ভরা, ফ্রেশনেস চলে আসে। আমি আশা করি যেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি সেগুলিকে আমরা সঠিকভাবে পালন করব। আগের যে মানসিকতা ছিল সেই মানসিকতা বেরিয়ে আসবো। আবারও বলবো যে মাথার ঘাম পায়ে ফেলবো, আর যে মেন্টাল স্ট্রেস নিচ্ছি কাজ করার জন্য, তার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তাহলে তার থেকে আমাদের রিল্যাক্সেশন চলে আসবে। তাই আজকের এই সেমিনার আয়োজন করার জন্য আমি আবারও রাধা দেববর্মা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আজকাল উনি খুব বেশি পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলছে। তো ওনাকে দেখে আপনারাও সবাই দেখুন। আমি বলি না উনি মঞ্চে আসেন বা এই কার্যক্রমটা উনি আয়োজন করেছেন তার জন্য, কারণ উনি বারবার আমার কাছে একবার নেই, একবার দুবার তিনবার দিয়েছে যে স্যার এটা বলা, এটা করা, এটা ভেবে করছি। মানে মানে আমি তার জন্য খুশি হয়েছি যে সিরিয়াস কারিক্রমে কে আসবে, কতটা কি হবে সেটা আলাদা, কিন্তু উনি তার জন্য সিরিয়াস যে এই কারিক্রমটার মধ্যে ওনার একটা হচ্ছে যে সরকারের কাজ ঠিক আছে আমি করে আসছি, আর একটা হচ্ছে মন দিয়ে কাজটা করা, তার সঙ্গে নিজেকে ঢেলে দেওয়া। তো আমি আশা করি এখানে আমি ওখানে আছে, এখানে অনেক লোক আছে যে মন দিয়ে কাজ করে, উনি আমাকে সাজেশন দিচ্ছেন। তো ইচ্ছা না হতো আমাকে কেন বলবেন, আমার চাকরি আমি করে চলে যাবো, এটা বানানোর কি দরকার, স্যারকে বলার কি দরকার, তখন বলার কি দরকার, এখানে দামোদর বাবু বলার কি দরকার। আর আরেকটা লাস্টে, আপনাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে ডাক্তারদের, তো আপনারা মান্থলি, আমি একটা সাজেশন আপনাদের সামনে, মান্থলি একটা তয় করে নিন যে জানুয়ারিতে ইমিউনাইজেশনের কাজ করব, এক একটা মান্থ এক একটার জন্য। ফেব্রুয়ারিতে লেপ্রোসির জন্য কাজ করব, মার্চে ডায়রিয়ার জন্য কাজ করব। আর সেইগুলো এইভাবে দিচ্ছি, ওই সময়গুলো আসে, হয়তো কিছু কিছু সিজনাল আছে, যেমন এপ্রিলে নিউট্রিশনের উপরে কাজ করব, মেতে অ্যানিমিয়ার উপরে কাজ করব, জুনে ম্যালেরিয়া বা আদার যে ব্যাকটেরিয়া ডিজিজ হয় তার উপরে কাজ করব, জুলাইতে ফ্যামিলি প্ল্যানিং, অগাস্টে টিউবারকুলোসিস টিবির উপরে, সেপ্টেম্বরে এনসিডির উপরে কাজ করব, অক্টোবরে মেডিকেল হেলথের উপরে, আর নভেম্বরে মেন্টাল হেলথের উপরে, আর ডিসেম্বরে ভাইরাল ডিজিজের উপরে। তো এইভাবে রুটিন করে 12 মাসে 12টা বিষয়ের উপরে ফোকাস করে কাজ করে, তো তাহলে আমাদের সামনে রেজাল্ট বোঝা যায়। আমরা একই মাসে যদি সবগুলো একসঙ্গে লেগে যায় তো রেজাল্ট সামনে আসে না, কারণ আজকাল এমনি তো স্পেশালাইজেশনের জামানা, ক্লাস্টারের জামানা। মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো কাজ দেন তো ক্লাস্টার ওয়াইজ ডিস্ট্রিক্ট, তো আমরা তো ত্রিপুরাতে আমাদের ছোট্ট স্টেট ক্লাস্টার ওয়াইজ ব্লক করে নিয়েছি। তো এইভাবে আমরা কাজগুলি যদি করি তো সমাজেরও ভালো হবে, এবং আমরা যে কাজগুলি করছি তার লাভ সিধা মানুষের কাছে যেতে পারবে। আমি আশা করি আজকের এই সেমিনারের মাধ্যমে আমরা একটা ব্রতি নিয়ে যাব যে আমরা যেই কাজগুলো করছি তার মধ্যে আরো স্পিরিট বাড়ানো, আরো বেশি কাজ করা। আর কম্পিটিশন কার সঙ্গে করা? আমার সঙ্গে না করা, কম্পিটিশন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে করা। যদি উনি যদি এই মাটির জন্মগ্রহণ করে যদি এটা করতে পারে, আমরাও তো এই মাটির জন্ম। স্বামী বিবেকানন্দ যদি 39 বছর বয়সে এত কিছু দুনিয়া কে দিয়ে গেছে, আজকেও আমাদের সবার পাথর হয়ে রয়েছেন, আমরা কেন পারব? রবীন্দ্রনাথ ঠাকুর যদি দুনিয়াতে এত বড় লিটারেচার দিয়ে দিতে পারে, আমরা পারবো না, আমাদের তো জন্মই মাটি। আমি আশা করি
সবাই মিলে এই কাজগুলো করব আর হেলথ ব্যবস্থাকে সুদৃঢ় করব, নিজের পরিবারকে সুদৃঢ় করব, নিজের পারিপার্শ্বিক যারা আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব রয়েছে দিনে একবার ফোন করা, তাদের বিষয়ে যে বিষয় বললাম কথা বলা। আমি আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা বিষয়, মাঝে মাঝে ট্রান্সফার পোস্টিং এদিকে হয়ে যায়, মন খারাপ না করা। আমারও ট্রান্সফার হয়েছে, দিল্লি থেকে এখানে চলে এসেছি। ট্রান্সফারে লাভ হয়েছে জানি, দিল্লিতে ছোট্ট একটা কাজ করতাম, তো এখানে আমাকে পাঠিয়ে দিয়েছে। তো এখন আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন। 3000 কিলোমিটার করে ডিস্টেন্সে কত বড় লাভ হয়েছে। তো সময় সবার কাছে আসে, আর সবাই ভালো করে কাজ করুন, সবাই সুস্থ থাকুন।